স্বাগত এশিয়ান দেশ সংবাদের সঙ্গে আছি আমি শারমিন জাহান মেরি। এবার চলে যাচ্ছি পুরো সংবাদে। দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আগামী 2-1 দিনের এই পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি আগের মতোই আছে। এদিকে বন্যা দুর্গত এলাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। প্রতিনিধিদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আরফি ইসলাম হিমু। উজানের ঢল আর অতিবৃষ্টিতে বেড়েছে দেশের প্রায় সব নদ নদীর পানি। উত্তর অঞ্চলের নদীগুলো বইছে বিপদসীমার উপর দিয়ে। এতে প্লাবিত হচ্ছে চর ও নিম্নাঞ্চল। উত্তরের জেলা কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা। আমার বাড়িতে জল উঠছে, আর গরু বাড়ি থাকতে পারছে না, আমার পায়খানা ডুবে গেছে। সরকারের যেটা সাহায্য করলে ভালো হলে হয়। গাইবান্ধা জেলার 4 উপজেলার 24টি ইউনিয়ন এরই মধ্যে প্লাবিত হয়েছে। বন্যা দুর্গত এলাকায় বেড়েছে দুর্ভোগ। ডুবে গেছে বাজার, রাস্তাঘাট, স্কুল, তলিয়ে গেছে ফসলের ক্ষেত। এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানিসহ শুকনো খাবারের সংকট। আমাদের এই অনুমোদন এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ এসেছিলেন, আমাদেরকে 100 প্যাকেট দিয়েছিলেন, খাবারের প্যাকেট এবং চাল ডাল সহ। আমরা সেগুলো আজকে বিতরণ করি। ইতিমধ্যে আমাদের 57টা আশ্রয়কেন্দ্র রেডি আছে। পাশাপাশি আমরা গো খাদ্যের জন্য আমরা চাহিদা প্রেরণ করেছি। বন্যা যে আশ্রয়কেন্দ্র, সেই বন্যা আশ্রয়কেন্দ্রগুলোতে গরু, ছাগল সহ মানুষের থাকার ব্যবস্থা আছে। বগুড়ায় 75টি গ্রামে ঢুকেছে বন্যার পানি। এই জেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দী জীবনযাপন করছেন। আমাদের হাতে জিও ব্যাগ, জিও টিউব মজুত রয়েছে। যে কোনো জায়গায় যদি কোনো সিপেজ বা ভাঙন দেখা দেয়, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। তবে সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি আগের মতোই রয়েছে। 3 দফা বন্যায় চরম ভোগান্তিতে পড়েছেন বানভাসীরা। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। কয়েকদিনের টানা বর্ষণে গাইবান্ধার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কিছুক্ষণ আগে বন্যা পরিস্থিতি ও উপজেলা প্রশাসনের ত্রাণ তৎপরতার সর্বশেষ খবর জানিয়েছেন সহকর্মী সুমন মণ্ডল। দিনের টানা বৃষ্টির ফলে কিন্তু গাইবান্ধায় বন্যা দেখা দিয়েছে। আসলে এই বন্যা দেখা দেওয়ার ফলে কিন্তু যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তারা ত্রাণ তৎপরতা চালাচ্ছে। তো আমি এখন যে জায়গাটিতে রয়েছি, এখানে আমার সঙ্গে রয়েছেন ফুলছড়ি উপজেলার যে উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিনি আসলে কিন্তু এখানে ত্রাণ বিতরণ করছে। আমি একটু কথা বলতে চাই যে স্যার, এই যে আপনারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে ত্রাণ কী ত্রাণ বিতরণ করছেন এবং বন্যার্থদের জন্য আপনাদের পরবর্তী পদক্ষেপ কী থাকবে? জি, আমাদের বন্যা যে এখন যেহেতু চলমান, আমরা এই মুহূর্তে আমরা যে যে চালগুলো আছে সরকার তরফ থেকে যে সাহায্য, এছাড়া আমাদের যে শুকনো খাবার যে প্যাকেট আছে, আর হলো যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, তারপরে হচ্ছে জেরি ক্যান, পশু খাদ্য, এই বিষয়গুলো আমরা এখন দেখছি। আর যদি বন্যা আরও স্থায়ী হয়, সেক্ষেত্রে যে বন্যাজনিত যে ক্ষয়ক্ষতিগুলো আছে সেগুলোর বিষয়ে আমাদের সদস্য সরকার তরফ থেকে আমরা সবসময় তৎপর আছি। ধন্যবাদ। আসলে আপনি কিন্তু যেমনটি শুনলেন যে এই যে বন্যার তৎপরতা, যে বন্যার কারণে কিন্তু তারা ত্রাণ তৎপরতা কিন্তু চালিয়ে যাচ্ছে। তো আসলে আমি সকালে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে বন্যার পানি বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তারা নতুন করে ব্যাপকভাবে যে ত্রাণ তৎপরতা, এগুলো কিন্তু তারা অনেক হাতে নিয়েছে। তো আরেকটি জিনিস আপনাকে বলে রাখি যে এই যে বন্যার্থরা কিন্তু অনেকে কিন্তু এই যে গবাদি পশু নিয়ে কিন্তু তারা বিপাকে রয়েছেন। তারা কিন্তু একটি যে উঁচু স্থানে যাওয়ার জন্য যে তাদের যে একটি নৌকার দাবি, এটি কিন্তু প্রথম থেকেই রয়েছে। তা আসলে এই ফুলছড়ি উপজেলার যে বন্যার্থদের ছিল আমার কাছে সবশেষ খবর। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এরই মধ্যে প্লাবিত হয়েছে জামালপুরের নিম্ন অঞ্চল। পানি বাড়ার সাথে সাথে সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভাঙন। এদিকে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুর রশিদ। এ সময় কাঁঠালতলী ও নলসন্দা গ্রামে ভাঙনের ঝুঁকিতে থাকা বসতবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান রক্ষায় জিও ব্যাগ ফেলা হয়। পরে বন্যার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুকনা খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সহ অনেকে। নরসিংদীতে নিখোঁজের ২৬ ঘণ্টা পর শিশু আয়েশার মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আয়েশাকে বাড়ির কোথাও পাওয়া যাচ্ছিল না।
খোঁজাখুঁজির পর আয়েশাকে না পেয়ে চিন্তায় পড়ে যায় পরিবারের লোকজন। পরে আজ দুপুরে বাড়ির পাশে বৃষ্টির পানি জমে থাকা ধানের জমি থেকে আয়েশার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ। ঠাকুরগাঁও সীমান্ত বিএসএফের গুলিতে মোহাম্মদ রাজু মিয়া নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। জেলার বালিয়াডাঙ্গি উপজেলার নাগরভিটা সীমান্তে ঘটনা ঘটে। নিহত রাজু মিয়া উপজেলার গড়িহালি গ্রামের হাবিবুর আলীর ছেলে। বালিয়াডাঙ্গি থানার ওসি ফিরোজ কবির বলেন, গত রাতে আনুমানিক ১টার দিকে নাগরভিটা সীমান্তে অবৈধভাবে গরু আনতে গেলে বিএসএফ গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে রাজু ঘটনাস্থলেই মারা যায়। বর্তমানে তার মরদেহ বিএসএফের কাছে রয়েছে। ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিব আহমেদ বলেন, ইতোমধ্যে সীমান্ত এলাকায় দুই দেশের বাহিনীর মধ্যে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে। মানিকগঞ্জের সাটুরিয়ার সরকারি খাস জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানায়, সাটুরিয়া বাজার ও আশেপাশের মৌজার কোটি টাকা মূল্যের সরকারি খাস জায়গা দখল হয়ে যাচ্ছে। দখলদারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যার ফলে সাটুরিয়া সহ আশেপাশের মৌজার মূল্যবান সরকারি খাস জায়গা দখলদারদের হাতে চলে যাচ্ছে। এদিকে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তা রহমান জানান, সরকারি খাস জায়গা দখলের সুযোগ নেই। কেউ দখল করে থাকলে অভিযোগ পেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দর্শক, মাওয়া প্রান্ত থেকে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য রাখছেন। সরাসরি বিটিভির সৌজন্যে আমরা চলে যাচ্ছি সেখানে। এমনকি সেতুর সাথে আমাদের রেল সেতুটাও একই সাথে হয়ে গেছে। আমি সেই জন্য চেয়েছিলাম যে আমি নির্মাণের সাথে সংশ্লিষ্ট বা আমাদের দুই পারের মানুষ যারা তাদের নিজেদের জমি দান করেছেন এবং যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদেরকে একটু আন্তরিক ধন্যবাদ জানাতে, সেই জন্যই আজকের এই আয়োজন। সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানানোর অনুষ্ঠানই এটা, আমি সেটুকু বলতে পারি। আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের স্বাধীনতা দিয়েছেন। তিনি আমাদের শিখিয়েছেন মাথা উঁচু করে চলতে। তিনি আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করেছিলেন, স্বাধীনতার চেতনায় প্রেরণা দিয়েছিলেন, শক্তি দিয়েছিলেন, সাহস দিয়েছিলেন। বাঙালি জাতি বিশ্বসভায় মর্যাদা নিয়ে চলবে, মাথা উঁচু করে চলবে, এটাই ছিল জাতির পিতা আকাঙ্ক্ষা। তো তার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমি আজকে দিনে আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানাই ৩০ লক্ষ শহীদের প্রতি, ২ লক্ষ মা বোনের প্রতি। পঁচাত্তরে 15 আগস্ট 1975 সাল 15ই আগস্ট বাঙালি জাতির জীবনে একটা কলঙ্কময় অধ্যায়। যে নেতা তার জীবনটা উৎসর্গ করেছেন এই বাঙালির আর্থসামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক মুক্তির জন্য, যে ক্ষুধার্ত মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করে এদেশের মানুষকে উন্নত জীবন দিতে চেয়েছিলেন, নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন, বছরের পর বছর কারাগারে কাটিয়েছেন, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন, ফাঁসির আদেশ হয়েছে, মুখোমুখি দাঁড়িয়েছেন। সব কিছু উপেক্ষা করেও যিনি আমাদের স্বাধীনতা দিলেন, শুধু স্বাধীনতা নয়, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে তিনি বাংলাদেশকে স্বল্প মর্যাদা এনে দিলেন এবং আর্থসামাজিক মুক্তির লক্ষ্যে যিনি দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি দিয়ে বাংলাদেশকে একটি ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার পদক্ষেপ নিলেন,
মানুষের জীবনে যখন একটি শান্তি ফিরে এলো, স্বস্তি ফিরে এলো, মানুষ নতুন করে উন্নত জীবনে স্বপ্ন দেখতে শুরু করলো, সেই সময় এই ৭৫-এর ১৫ই আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করা হলো। শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতার জন্য যে একজন রাষ্ট্রপতিকে হত্যা করা হয়েছিল তা কিন্তু নয়, একই সাথে হত্যা করলো আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে। আমার ছোট ৩ ভাই, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, এবং আমার ছোট্ট ভাইটি যার বয়স মাত্র 10 বছরের ছিল, শেখ রাসেল, তাকেও ঘাতকের দল রেহাই দেয়নি। কামাল জামানের অপহৃত বধূ, তাদেরকে হত্যা করলো। আমার একমাত্র চাচা শেখ আবু নাসের, মুক্তিযোদ্ধা, শেখ ফজল হক মনি, তিনিও একজন মুক্তিযোদ্ধা এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আর্যমণি। আব্দুর রাব সানিবাদ, মুক্তিযোদ্ধা সংগঠক, এবং তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছর মেয়ে, 4 বছর নাতি সুকান্ত সহ সেই পরিবারের সদস্যদের হত্যা করল। রাষ্ট্রপতি, মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন এবং পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান, তাদেরকেও নির্মমভাবে হত্যা করল। আর একই সাথে এর পরপরই ৩রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় 4 নেতাকে নির্মমভাবে হত্যা করা হলো। আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। এই হত্যাকাণ্ডের পর বাংলাদেশ কিন্তু এগোতে পারেনি, বরং অকাতরে জীবন দিয়েছে হাজার হাজার সেনাবাহিনীর সৈনিক, অফিসার এবং মুক্তিযোদ্ধারা। বাংলাদেশ আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীর উপর চলেছে অকথ্য অত্যাচার, নির্যাতন এবং তাদের হত্যা করা হয়েছে। ছাত্রলীগ, যুবলীগের অনেক নেতা কর্মী লাশ গুম করা হয়েছে। বিমান বাহিনীর অফিসারদের এবং অনেক কর্মচারীদের হত্যা করেছে, তাদেরও লাশ এখনও স্বজনরা কেঁদে ফেরে, লাশ গুম হয়ে গেছে, খুঁজে পায় না। বাংলাদেশটাকে একটা অশান্ত পরিবেশের মধ্যে নিয়ে আসা হয়েছিল, কিন্তু বাংলাদেশ এগোতে পারেনি। সেই দরিদ্র আরও দরিদ্র হয়েছে। দেশের মানুষ পেটে ভাত নেই, পরনে ছিন্ন কাপড়, বিদেশ থেকে পুরনো কাপড় এনে পরানো হয়, রোগী চিকিৎসা নেই, শিক্ষা নেই, যোগাযোগের কোনো উন্নতি নেই, এই অবস্থাই তো ছিল। সেই বাংলাদেশের পরিবর্তন আনা, সেই বাংলাদেশকে সারা বিশ্বের কাছে মাথা তুলে দাঁড়াবার সুযোগ করে দেওয়া, এটাই তো আমাদের একমাত্র লক্ষ্য ছিল। যখন ক্ষমতায় ছিলাম না, বিদেশে গেছি, বাংলাদেশ নামটা শুনলে জিজ্ঞেস করতো এটা কি ভারতের কোনো অংশ, জিজ্ঞেস করতো এই দেশে তো শুধু ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, দুর্ভিক্ষ লেগে থাকে। ভিক্ষুকের জাতি, মিসকিন হিসেবে আমাদেরকে হিসাব করা হতো, যেটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের, ব্যথার ছিল। যে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা, আর সেই স্বাধীন জাতি হিসেবে আমাদের মর্যাদা থাকবে না, আমরা মাথা তুলে কথা বলতে পারবো না, আমরা আত্মমর্যাদাবোধ আমাদের থাকবে না। এটা কি ধরনের বাংলাদেশ? বাবা মা ভাই সব হারালাম, আমরা 2 বোন বিদেশে, আসতে পারিনি, তখন আমাদের আসতে দেওয়া হয়নি, রিফিউজি হিসেবেই বাড়ি বিদেশে কাটাতে হয়েছিল। নিজেদের নামটাও ব্যবহার করতে পারিনি, নিরাপত্তার কারণে নাম ব্যবহার করতে দেয়নি। এরপর 81 সালে আওয়ামী লীগ যখন আমাকে আমার বর্তমানে সভাপতি নির্বাচিত করে, আমার ছোট শিশু সন্তান, 8 বছরের মেয়ে, 10 বছরের ছেলে, মাতৃস্নেহ বঞ্চিত করেই আমি ফিরে আসি বাংলার মাটিতে। আমি কোথায় ফিরে এসেছিলাম? আমি এমন একটা দেশে ফিরে আসলাম, একটা নাগরিক হিসাবে বাবা মা ভাইয়ের হত্যার বিচার চাইতে পারবো না, হত্যার আমি মামলা করতে পারবো না। কেন? ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করে খুনিদেরকে বিচারের হাত থেকে মুক্ত রাখা হয়েছে এবং
বিভিন্ন দূতাবাসের চাকরি দিয়ে পুরস্কৃত করা হয়েছে এবং ক্ষমতায় বসানো হয়েছে। যুদ্ধ অপরাধী যাদের বিচার জাতির পিতা করেছিলেন, যারা সারা বাংলাদেশকে জ্বালিয়ে পুড়ে ছারখার করেছিল, হাজার হাজার মা বোনদেরকে ক্যাম্পে ধরে নিয়ে যাদের দিনের পর দিন পাশবিক অত্যাচারের নির্যাতনের শিকার হতে হয়েছিল। কত গ্রামের পর গ্রাম পুরুষ শূন্য, শুধু বিধবার গ্রাম। 3 কোটি মানুষ গৃহহারা, 1 কোটি মানুষ শরণার্থী। সেই দেশটিকে যিনি গড়ে তুললেন, তাকে হত্যার পর এই বাংলাদেশে তো সেই রক্তাক্ত অবস্থা চলতেই থাকে 75 পরে। যে জাতি রক্ত দিয়ে দেশটা স্বাধীন করলো, সে জাতি কেন মাথা নিচু করে চলবে? সেই অকুতোভয় জাতিকে একেবারে মর্যাদাহীন করে ছেড়ে দেওয়া হয়েছিল এবং খবরদারিটা খুব বেশি চলতো আমাদের উপর। 21 বছর পর সরকারে আসি। আমি জাপানে গিয়েছিলাম। আমার মনে আছে জাতির পিতা জাপানে যখন যান, তখন এই যমুনা নদীর উপর সেতুর প্রস্তাব দিয়ে এসেছিলেন। তখন আলোচনা হয়েছিল পদ্মা এবং অন্যান্য নদী, তো যমুনা নদীর উপর সেতু নির্মাণ। জাপান ফিজিবিলিটি স্টাডি করে দেয়, কিন্তু এরপরে আর কাজ তেমন এগোয়নি। যাক, পরবর্তীতে সেটা নির্মাণ হয়। আমি যখন 96 সালে সরকার গঠন করি, ওই সেতুর ডিজাইনে সেখানে আমি নিজে উদ্যোগ নিয়ে সেখানে রেল যোগাযোগ, গ্যাসের লাইন, বিদ্যুতের লাইন এবং এটা মাল্টিপারপাস সেতু হিসেবে তৈরি করি। তখনও আমি বিরোধী দল থাকলেও আমি যখন ওয়াশিংটনে যেতাম, আমি ওয়ার্ল্ড ব্যাংকের সকলের সাথে কথা বলতাম এবং আমাদের বাঙালি অফিসার তাদের সাথেও। যখন এই সেতুটা যমুনা সেতু নির্মাণের কথা হতো, আমি সবসময় দাবি করতাম যেখানে রেল সেতু থাকতে হবে, আর তারা বলতো যে না, রেল সেতু ভায়াবল হবে না। আমি তাদের প্রমাণ করেছি যে হ্যাঁ, এটা ভায়াবল হবে, কিন্তু তাদের একটাই কথা ছিল। কিন্তু আমি যখন সরকারে এসেছি, তাদের সে কথা কিন্তু মানি নাই। আমি রেল সেতু ওই ডিজাইনের সাথে আমরা রেল সেতুটাও যুক্ত করেছিলাম। কাজে এই লড়াইটা কিন্তু অনেক আগের লড়াই। কাজে আজকে দেখা যাচ্ছে যে সেই রেল সেতু এখন সবথেকে বেশি কার্যকর। এখন তো সেই ওয়ার্ল্ড ব্যাংকে আবার আমাদের প্রস্তাব দিল যে আলাদাভাবে ডেডিকেটেড রেল সেতু করে দেবে, কারণ আমরা ট্রান্স এশিয়ান হাইওয়ের সাথে যুক্ত হলে আমাদেরকে এই ধরনের একটা সেতু দরকার আছে, এই যোগাযোগ ব্যবস্থা করার দরকার আছে। আমি রাজি হয়ে গেলাম, আমাদের সেই সেতু হচ্ছে। আমরা যমুনা সেতু, বঙ্গবন্ধু সেতু যেটা সড়ক সেতু, সেটা আমরা উদ্বোধন করেছিলাম 98 সালের নভেম্বরে। আর ওই সময় আমরা পদ্মা সেতু নির্মাণেরও আমি যখন জাপান যাই আলোচনা হয়, তখন আমি 2টো সেতুর জন্য প্রস্তাব দিয়েছিলাম। একটা হচ্ছে আমাদের পদ্মা, আর একটা হচ্ছে আমাদের রূপসা, ভৈরব নদীর উপর খুলনায়। তা আমাকে জাপানের প্রাইম মিনিস্টার জিজ্ঞেস করলেন যে আপনার কনস্টিটুয়েন্সি কোনটা করলে আপনার সুবিধা হবে। আমি বললাম দুটাই আমার কনস্টিটুয়েন্সি। পদ্মা সেতু করলে আমি আমার কনস্টিটুয়েন্সিতে যেতে পারবো, আর রূপসা সেতু করলে আমি যেতে পারবো, কারণ সারা বাংলাদেশে আমার কনস্টিটুয়েন্সি, আমি কেন ভাগ করতে যাব। যাই হোক, আমি জানতাম যে রূপসা সেতুটা আমাকে আগে শুরু করে দিতে হবে, কারণ পদ্মা বিশ্বের সবথেকে খরস্রোতা একটা নদী, যে নদী প্রতি বছর সময়ই এটা পরিবর্তন ঘটে। সেদিকে লক্ষ্য রেখেই আমি বললাম যে এটা তো ফিজিবিলিটি স্টাডি করতে সময় লাগবে, তারপর ওটা আগে করে দেন আর এটা ফিজিবিলিটি স্টাডি করেন। তারা ফিজিবিলিটি স্টাডি করবার পর আমরা কিন্তু এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম। সেটাও 2001 সালের জুলাই মাসে আমরা এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম এবং এটা ডিজাইন করা প্রায় আমরা শুরু করলাম। দুর্ভাগ্যের বিষয় 2001-এ আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারল না, কারণ সেটাও আমার একটা দোষ যে আমি আমাদের গ্যাস বিক্রি করবার মুচলেখা দেইনি। কারণ আমার সময় আন্তর্জাতিক টেন্ডার দিয়ে গ্যাস ব্লক বিভিন্ন আমেরিকান কোম্পানিকে দেওয়া হয়েছিল এবং গ্যাস তারা উত্তোলন করছিল। তো সেই গ্যাস উত্তোলন করে তারা বিক্রি করবে ভারতের কাছে।
আমি সেখানে বাদ সাধলাম যে এই গ্যাস আমার দেশের মানুষের চাহিদা পূরণ করবে, আমার 50 বছরের উদ্বৃত্ত থাকবে, রিজার্ভ থাকবে, তারপর আমি গ্যাস বিক্রি করব। স্বাভাবিক, বড় বড় দেশের এ ধরনের দাবি না মানলে যেটা হয়, আমার ভাগ্যেও তাই হলো। আমি 2001-এ সরকার গঠন করতে পারলাম না, ভোট আমরা পেয়েছিলাম বেশি, সিট পেলাম না, সরকার গঠন করতে পারলাম না। তাতে আমার কোনো আফসোস ছিল না। কেন আফসোস ছিল না? যে এই বাংলাদেশের সম্পদ বেচে ক্ষমতায় আসতে হবে, শেখ মুজিবের মেয়ে কখনো সেটা চায় না। আমার বাবা কারো কাছে মাথা নত করেনি, আমিও করি না। ক্ষমতা না আসি কি আসে যায়, কিন্তু আমার দেশের সম্পদ বেচে না। খালেদা জিয়া রাজি হয়ে গেল, ক্ষমতায়ও আসলো। খালি আমি শুধু এইটুকু বলেছিলাম, আল্লাহ তাআলা জন বুঝে ধন দেয়। বলেছে গ্যাস বিক্রি করবে, গ্যাস পাবেও না, বিক্রি করতে পারবেও না, পারে নাই। কিছু কিছু মানুষ সাবধান মেশে থাকে, এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের। আসুন পদ্মা সেতুর ব্যাপারেই বলি, এটাও আর এক ইতিহাস। পদ্মা সেতু আমরা নির্মাণ করব, জাপান ফিজিবিলিটি স্টাডি করে দিল। সেই সময় যে জায়গাটা, এটাই মাওয়া থেকে এই জায়গাটাই তারা ঠিক করে দিয়েছিল। খালেদা জিয়া 2001-এ এসে বলল এটা এখানে হবে না, এটা আরিচা থেকে মানে দৌলতদিয়া পর্যন্ত করতে হবে। জাপানিজরা কিন্তু আপনারা জানেন যে তারা কিন্তু খুব আত্মমর্যাদাবোধ তাদের মধ্যে অনেক বেশি। জাপানের মন্ত্রী আমাকে জিজ্ঞেস করলেন যে আপনার কথায় পদ্মা সেতু আমরা করতে চেয়েছি। তখন আমি বিরোধী দলে, আপনি যেখানে বলেন সেখানে আমরা করব। তাই বললাম যে আপনারা তো সব জায়গাটা ফিজিবিলিটি স্টাডি করেছেন, আর এই জায়গায় করলে পরে আমার দক্ষিণ পশ্চিম প্রায় 21টা জেলার সঙ্গে সংযোগ হবে অতি দ্রুত। আর এখান থেকে যদি আরিচা পর্যন্ত যেতে হয়, আরিচা থেকে পাটুরিয়া রাস্তা, ওটাও কিন্তু আমার সময় করা, যদিও উদ্বোধন করেছিল বিএনপির মন্ত্রী, কিন্তু ওই আইডিয়াটা জমি ভরাট করা এবং ওটা করেছিলাম আমি 7 কিলোমিটার। তো 107 কিলোমিটার দূরে যে দৌলতদিয়া থেকে রাজবাড়ী এবং ফরিদপুরের মোড়, সেখান থেকে আবার যেতে হবে ভাঙ্গা হয়ে বরিশালের দিকে। এটা একটা লম্বা সফর। আর ঢাকা থেকে মাওয়া পর্যন্ত মাত্র 55 কিলোমিটার। সেতু পার হলেই আমরা চলে যাচ্ছি, সময় বাঁচবে। আর আমি জানি যে এই জায়গাটা করা সবথেকে কঠিন, তো কঠিন কাজটাই তো আমাদের করতে হবে। তো জাপানকে দিয়েও তারা ফিজিবিলিটি স্টাডির নামে সেই আমার ভিত্তিপ্রস্তর স্থাপন সেগুলি সব নষ্ট করে তারা বিএনপি সেটা করতে দিল না। আমরা আসলাম সরকারে এসেই 2009 সালে সরকার গঠন করার পরেই বললাম এই জায়গায় পদ্মা সেতুর বিশেষ করে সবার আগে প্রয়োজন হচ্ছে ডিজাইন, নকশা, এটা তৈরি করতে হবে। আমার কাছে নকশা দিল, আমার আইডিয়া ছিল যে একই সাথে রেল লাইন এবং সড়ক, দোতলা সেতু করব। খুবই কঠিন কাজ এই নদীতে এই সেতু করা, কারণ একই সাথে যদি সব গাড়ি এবং রেলগাড়ি মানুষসহ মালামাল সহ একসাথে যদি দাঁড়ায়, তাহলে সেই মানে ওজনটা নিতে পারবে এই ধরনের সেতু, যা ভূমিকম্প অথবা কোনোরকম যদি জাহাজ ধাক্কা লাগে বা কোনোরকম কিছু হয়, সেটার থেকে যেন শক্তভাবে গড়ে ওঠে। এটা একটা কঠিন কাজ, কিন্তু করলে তো যেটা কঠিন আর সেটাই তো করতে হবে, সহজটা কেন করব? আমি এই ডিজাইনটাই পছন্দ করলাম। আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম, তখন সকলেই এগিয়ে আসলো। ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি বা জাইকা সমস্ত অনেক দাতা সংস্থা আসলো। আমরা চেয়েছিলাম যে এডিবি এটার মানে লিডিং রোলে থাকুক, ওয়ার্ল্ড ব্যাংক আরও বেশি টাকা দেবে বলে চলে আসলো। এর মধ্যে যে ঘটনা ঘটলো সেটা আরও দুঃখজনক। একটা পদ, সে পদটা হচ্ছে একটা ব্যাংকের এমডির পদ। এই পদটা নিয়ে যত জটিলতা, যত সমস্যা। এখন একটা
ব্যাংকে যদি আইন থাকে যে একজন 20 বছর পর্যন্ত থাকতে পারবে, ইতিমধ্যে তার বয়স 70 হয়ে গেছে, অতিরিক্ত সময় থেকে ফেলেছে, তাহলে সেখানে এমডি থাকে কি করে? আর একজন দামি দামি একেবারে নোবেল লরেট সে ওই সামান্য একটা এমডির পদের জন্য লালায়িত কেন? এই প্রশ্নের উত্তর কখনো পেলাম না, যে একটা এমডি পদের জন্য লালায়িত। যে বড় দেশ তাকে প্রমোট করে, সেই দেশের অ্যাম্বাসেডর আমার অফিসে আসে, আমার অফিসারদেরকে ধমকায়, বলে যে এই সেতু মানে এমডির পদ না থাকলে এই টাকা বন্ধ হয়ে যাবে। এমডির পদের জন্য আমার কাছে তদবির করতে হিলারি ক্লিন্টন ফোন করলেন, 20 মিনিট ধরে ফোন ছাড়ে না, একবার না দুইবার। শেরি ব্লেয়ার তিনি ফোন করলেন, ফ্রান্সের প্রেসিডেন্টের প্রতিনিধি আসলো, পৃথিবীর অনেকেই আসলো। আমি শুধু জিজ্ঞেস করলাম যে আমাকে একটা কথা বলেন যে এই এমডির পদে কি মধু আছে, কি মধু আছে? এটা গ্রামীণ ব্যাংকটা তৈরি করেছিল, এটা শুরু হয়েছিল স্বাধীনতার পরপর, কিন্তু এটা যখন সত্যিকারভাবে আইন করে বাস্তবায়ন হলো 83 সালে, তখন জেনারেল এরশাদ সাহেব ক্ষমতায়। তা আমরা বলতে পারি এটা এরশাদ সাহেবের এই ব্যাংকটা তৈরি করলো। তৈরি করার পরে একজন এমডির পদ কাকে দেবেন সে খোঁজ করলো। ওখানে মোজাম্মেল সাহেব ছিলেন একজন, আমি চিনি তাকে। উনি বললেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর আছে, তাকে দেওয়া যায়। তো সেই প্রফেসরকে এনে এখানে এমডির পদে বসানো হলো। আর সেই প্রফেসর এমডির পদে বসে আর ওই এমডির পদে চেয়ারে এমনই গ্লু যে উনি এমনই আটকে গেলেন, ওখান থেকে নড়তে চান না। যে আইন দিয়ে করা হয়েছিল সেই আইনে ছিল মাত্র যে 60 বছর পর্যন্ত থাকতে পারবে, তার বয়স তখন 70 পার হয়ে গেছে, 60। তখন বাংলাদেশ ব্যাংক স্বাভাবিক এ ধরনের যাদের ওভারডিউ হয়ে যায় বলে, তাকে আমাদের তরফ থেকে আমাদের মাননীয় অর্থমন্ত্রী মুহিত সাহেব এবং আমার পররাষ্ট্র বিষয় উপদেষ্টা গওহর রিজভী সাহেব সেই এমডি সাহেবের কাছে যে বললেন যে আপনি আর এমডি থাকবেন কেন, আপনি বরং এখানে উপদেষ্টা এমিরেটাস হিসেবে থাকেন। তাতেও তিনি রাজি না, তিনি মামলা করলেন সরকারের বিরুদ্ধে। অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংক সরকারের বিরুদ্ধে 2টা মামলা করলেন। তো মামলা শুনলে সবাই ঘাবড়ে যায়। তো আমি খালি অ্যাটর্নি জেনারেল বললাম যে এই মামলা তো কোনো কিছু না, খালি আইনটা প্লেস করবেন। এখন কোর্ট যদি কারো বয়স বাড়াতে পারে আর কমাতে পারে, আর কোর্ট যদি বলে আইন ভঙ্গ হোক, সেখানে তারা আমাদের কিছু বলার থাকে না। কিন্তু কোর্ট তো তা পারবে না, আইন তো ভঙ্গ করতে পারবে না। উনি মামলায় হেরে যেয়ে আরও ক্ষেপে গেলেন। আর তার ওই অ্যাম্বাসেডার আনাগোনা তো চলছেই, বারবার পিএমওতে আসে আর ওই একই কথা শোনায়। এরপর একজন আন্ডার সেক্রেটারি আসলেন, তিনিও এসে এমন কিছু কথা বললেন যে আমি সেই দিনই তার সাথে কথা বলা বন্ধ করে দিলাম। তাই না, আমি বলে দিলাম আমেরিকা থেকে আর কেউ আসলে আমি কারোর সাথে আর দেখা করব না। আমি আর দেখা করি নাই, আমি কারোর সাথে আর দেখা করিনি। আন্তর্জাতিক পর্যায়ে ওই প্রশ্ন আমি খালি জিজ্ঞেস করলাম যে ভাই আমাকে একটা জবাব দেন তো, এমডির পদে কি আছে? তবে এখন একটু বলে রাখি, কি যে মধু আছে তা এখন যদি দেখেন তখন খোঁজ পাবেন। যখন লেবাররা মামলা করে, যখন ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা হয়, যখন দুর্নীতির মামলা হয়, তখনই আস্তে আস্তে বেরোয় যাবে যে ওই এমডির পথে কী মধু আছে। আর গ্রামীণ ব্যাংকের সব যখন অডিট রিপোর্ট আসবে আরও তথ্য বের হবে। যে ব্যাপারে কিছু বলতে চাই না, কিন্তু দেখা গেল যিনি ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট মিস্টার জোলিক, তার সাথে আমার পরিচয় ছিল। তিনি যেদিন চলে যাবেন, এটা কোনো বোর্ডে পাস হয়নি, কিন্তু যাবার ঠিক যেদিন যাবে সেই দিনই সে পদ্মা সেতু টাকাটা বন্ধ করে দিল। এবং এর জন্য হিলারি ক্লিন্টনেরই নাকি নির্দেশ ছিল যেটা বন্ধ করে দিতে হবে। কেন এমনি পদে থাকতে পারলো না? টাকা বন্ধ করার সাথে সাথে আবার অন্য যারা দাতা সংস্থা একে একে দেখি সবাই বন্ধ করে দিল। আমি বিশ্বের অনেক নেতাদের সাথে কথা বলেছিলাম, তো সকলেরই ধারণা যে ওয়ার্ল্ড ব্যাংক ছাড়া বোধহয় এই ধরনের সেতু করা যাবে না। তবে যে কেন যাবে না? না, ওয়ার্ল্ড ব্যাংক না থাকলে পারা যাবে না। আপনার পারা যাবে না কেন?
আমরা নিজে করতে পারবো না কেন? আমি যখন চোগামে গেলাম, আমাদের এই সাউথ ইস্ট এশিয়ান অনেক নেতাদের সাথে কথা হলো। একমাত্র মালয়েশিয়ার প্রেসিডেন্ট ডক্টর রাজ্জাক বললেন যে ঠিক আছে, আপনার সেতুটা আমি করে দেবো। আমি তাদের সাথে আলোচনা করলাম। জাপান যাওয়ার পথে মালয়েশিয়া এয়ারপোর্টে বসেও তার উপদেষ্টার সাথে কথা হলো। তারা মোটামুটি একটা প্ল্যান আমাদের দেখালেন, কিন্তু মুশকিল হয়ে গেল আমার দেশের ভিতরে। আমার সাথে তো কেউ নাই, কেউ বলতেছে না যে ওয়ার্ল্ড ব্যাংক ছাড়া আমরা করতে পারবো। হ্যাঁ আছে, আমার জনগণ আছে, বাংলাদেশের মানুষ আছে, শুধু বাংলাদেশের মানুষ আছে। আমাদের দেশের যারা এখন বুদ্ধিজীবী, জ্ঞানী, গুণী, প্রত্যেকেই বলে এটা করা সম্ভব না। আমি বলছি আমরা করব। বলে টাকা কোত্থেকে আসবে? আমরা 17 কোটি মানুষ, টাকা এসে যাবে। আমরা তাই একদিনে সব টাকা খরচ করব না, যে টাকাই লাগুক আমরা আস্তে আস্তে করব, কিন্তু আমরা করব এবং আমরা নিজের টাকায় করব। আমাকে আমাদের মাননীয় অর্থমন্ত্রী, প্রয়াত অর্থমন্ত্রী এসে বললেন, তারপরে তাদের অনেক শর্ত, বললো দুর্নীতির ষড়যন্ত্র হয়েছে। আমি বলে আমাকে প্রমাণ দেখান। এই প্রমাণ আর দেখাতে পারে না। তাদের একজন ওয়ার্ল্ড ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট যিনি এই অঞ্চল দেখেন, তিনি আসলেন, সাথে তাদের ইন্টিগ্রিটি অফিসার একটা ব্যাগ নিয়ে আসছে। তিনি বসে আছেন, ওই ব্যাগের হাত থেকে ছাড়ে না। তা আমি বললাম যে আপনারা বলছেন দুর্নীতি, তো দুর্নীতির কথা আমাকে দেখান, আমাকে প্রমাণ দেন। আমি তো কাগজ চাই, প্রমাণ চাই। না, প্রমাণ আছে, আপনারা বের করেন। দর্শক, আপনারা দেখছিলেন বিটিভির সৌজন্যে পদ্মাপাড়ের মাওয়া প্রান্ত থেকে পদ্মা সেতু উদ্বোধনের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলে যাচ্ছে পরের সংবাদে। গাজীপুরের কালীগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে প্রায় 40 কোটি টাকার অপরিকল্পিত প্রকল্প পরিদর্শন করেছেন বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান এমপি। এ সময় তিনি বলেন, প্রকল্প গ্রহণ করার আগে সার্ভে না করে অপরিকল্পিতভাবে প্রায় জনশূন্য স্থানে 40 কোটি টাকার 3টি স্থাপনা নির্মাণ করা হয়েছে। তবে সংস্কার করে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে এ সকল স্থাপনা জনগণের কাজে লাগানো সম্ভব। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমাম রাজি টুলুজ, উপজেলা প্রকৌশলী বেলাল হোসেন সরকার সহ আরও অনেকে। নাটোরের বড়াইগ্রামে পূর্ব শত্রুতার জেরে ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিককে কুপিয়ে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার চান্দাই বাজারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান গোলাম, সাধারণ সম্পাদক মজিবুর রহমান সহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন। বক্তারা ছাত্রলীগ নেতা আশিকের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। গত 15 জুন বিকেলে বাড়ি ফেরার সময় আশিকের বাবার উপর অতর্কিত হামলা করেন রাজনৈতিক প্রতিপক্ষ। এই সময় আশিক তার বাবাকে রক্ষা করতে গেলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। গাছে গাছে ভরব দেশ, আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ, এই স্লোগানে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে মাদারীপুরের কালকিনিতে 20,000 গাছের চারা বিতরণ করা হয়েছে। সকালে গ্রামীণ ব্যাংকের সাহেবরামপুর শাখা কার্যালয়ের চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের মাদারীপুর জোনের জোনাল ম্যানেজার মোহাম্মদ আব্দুল মান্নান। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জোনের জোনাল অডিট অফিসার মোহাম্মদ নাজিমুল ইসলাম, এরিয়া ম্যানেজার মোহাম্মদ আব্দুর রহিম, সাহেবরামপুর শাখার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ ওবায়দুল্লাহ সহ অনেকে। গাজীপুরের কাপাসিয়ায় সৈয়দা জোহরা তাজউদ্দিন নার্সিং কলেজ অডিটোরিয়ামে 2023-24 শিক্ষাবর্ষের বিএসসি ইন নার্সিং পাবলিক হেলথ নার্সিং এর শিক্ষার্থীদের আয়োজনে কাঁঠাল উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং নার্সিং ইন্সট্রাক্টর লুৎফুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মামুনুর রহমান। দর্শক, এই ছিল আমাদের এখনকার মতো দেশ সংবাদ আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।